হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল হিস্ট্রি প্লেলিস্টে আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুসলিম যুগের যে অধ্যায়টি শুরু হয়েছিল সেখান থেকে আমরা মুঘল সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দেখব। তো এটি দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুঘল সাম্রাজ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা প্রশ্ন উত্তর এসে থাকতেই পারে। তো ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেকাংশে হেল্পফুল হবে। তো চলুন দেখি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বের মূল ভিডিওটি। চলে এলাম আমাদের মূল ভিডিও টপিকে। দেখে নেব আজকের পর্বের প্রথম টপিক, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও প্রসার। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই টপিকটা থেকে প্রশ্ন এসেই থাকে। তো প্রথম পর্যায়ে আমরা সুলতানি সাম্রাজ্য সম্পর্কে 92টি কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুরু করব 93 নম্বর কোয়েশ্চেন থেকে। সুলতানি রাজত্বের পর মঙ্গল সাম্রাজ্যের উৎপত্তি হয়। পরবর্তী কোশ্চেন 94 নম্বর কোশ্চেন, মঙ্গল কথাটি থেকে মুঘল কথাটি এসেছে। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মঙ্গল কথাটি থেকে মুঘল কথাটি এসেছে। 95 নম্বর কোশ্চেন, মুঘল বীর চেঙ্গিস খানের প্রকৃত নাম ছিল তেমুচিন। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চেঙ্গিস খানের প্রকৃত নাম ছিল তেমুচিন। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে এই কোশ্চেনটি বারবার এসে থাকে। দেখে নেব 96 নম্বর কোশ্চেন, চেঙ্গিস। চেঙ্গিস কথাটির অর্থ হলো অসীম শক্তিধর। এটিও একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী কোশ্চেন 97 নম্বর কোশ্চেন, ঈশ্বরের অপসৃষ্টি বলা হয়। ঈশ্বরের অপসৃষ্টি বলা হয়, এটি একটি উক্তি বা কোটেশন। তো সঠিক উত্তরটি হবে চেঙ্গিস খানকে। ঈশ্বরের অপসৃষ্টি বলা হয় চেঙ্গিস খানকে। দেখে নেব 98 নম্বর কোশ্চেন, চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্রের নাম চাগতাই। চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্রের নাম হলো চাগতাই। 99 নম্বর কোশ্চেন, তৈমুর লং ছিলেন একজন তাতার বংশীয় শক্তিশালী নেতা। তৈমুর লং ছিলেন একজন তাতার বংশীয় শক্তিশালী নেতা। পরবর্তী টপিক, মুঘল সম্রাট বাবর। এটি একটি ইম্পর্টেন্ট অধ্যায়। ওনার রাজত্বকাল ছিল 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। মুঘল সম্রাট বাবর। দেখে নেব 100 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট বাবরের রাজত্বকাল ছিল 4 বছর, অর্থাৎ 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি সিংহাসনে বসেন 1526 খ্রিস্টাব্দে, মাত্র 11 বছর বয়সে। তো মুঘল সম্রাট বাবর সিংহাসনে বসেন 11 বছর বয়সে 1526 খ্রিস্টাব্দে, এবং এর রাজত্বকাল ছিল মাত্র 4 বছর। দেখে নেব পরবর্তী কোশ্চেন, বাবরের প্রকৃত নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাবরের প্রকৃত নাম কি ছিল? বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকেন। তো সঠিক উত্তরটি হবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরবর্তী কোশ্চেন, বাবরের পিতার নাম। 102 নম্বর কোশ্চেন, ওমর শিখ মির্জা। দেখে নেব 103 নম্বর কোশ্চেন, বাবর মনে করতেন তৈমুরের বিজিত সকল অঞ্চলের উপর তার অধিকার আছে। উক্তিটি করেন ঐতিহাসিক পার্থিভাল স্পিয়ার। তো এটি একটি কোটেশন আছে। ঐতিহাসিক পার্থিভাল স্পিয়ারের মতে বাবর মনে করতেন তৈমুরের বিজিত সকল অঞ্চলের উপর তার অধিকার আছে। 104 নম্বর কোশ্চেন, বাবর ওয়াজ thus a king by profession and a adventurer by force of circumstances. উক্তিটি করেন পিয়ার। এটিও একটি গুরুত্বপূর্ণ উক্তি। পরবর্তী কোশ্চেন 105 নম্বর, দৌলত খাঁ ছিলেন লাহোরের শাসক। দেখে নেব 106 নম্বর কোশ্চেন, মুঘল যুগে ভারতে প্রবেশদ্বার বলা হতো শিয়ালকোটকে। মুঘল যুগে ভারতের প্রবেশদ্বার বলা হতো শিয়ালকোটকে। দেখে নেব 107 নম্বর কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো সঠিক উত্তরটি হবে 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে। বাবর ও ইব্রাহিম লোদির সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। 108 নম্বর কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন। তো সঠিক উত্তরটি হবে বাবর।
এবং পরাজিত হন, বুঝতেই পারছেন, ইব্রাহিম লোদি। 109 নম্বর কোশ্চেন, তুর্কি ভাষায় বাবর কথার অর্থ হচ্ছে বাঘ বা সিংহ। এটি একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারেন। 110 নম্বর কোশ্চেন, বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি বা বাবরনামা। এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নটি বারবার এসে থাকে। তুজুকি বাবরি বা বাবরনামা কার আত্মজীবনী? তো সঠিক উত্তরটি হবে মুঘল সম্রাট বাবর। পরবর্তী কোশ্চেন 111 নম্বর কোশ্চেন, 1504 খ্রিস্টাব্দে বাবর জয় করেন কাবুল। তো প্রশ্নটি এরকমভাবেও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে যে বাবর কাবুল জয় করেন। তো সঠিক উত্তরটি হবে 1504 খ্রিস্টাব্দে। 112 নম্বর কোশ্চেন, বাবরের ভারত আক্রমণ মোট 5 বার, অর্থাৎ মুঘল সম্রাট বাবর ভারত আক্রমণ করেন 5 বার। 113 নম্বর কোশ্চেন, যুদ্ধে রুমি কৌশল প্রয়োগ করেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুদ্ধে প্রথম রুমি কৌশল প্রয়োগ করেন। তো সঠিক উত্তরটি হবে বাবর। এটি WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন 114 নম্বর কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধে হয়েছিল বাবরের সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সঙ্গে ছিল প্রায় 12,000 সেনা, একটি গোলন্দাজ বাহিনী। 115 নম্বর কোশ্চেন, ইব্রাহিম লোদির সঙ্গে ছিল পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির সঙ্গে ছিল প্রায় লক্ষাধিক সেনা, সহস্রাধিক হস্তি বাহিনী, রাজপুত শাসক বিক্রমজিতের সৈন্যবাহিনী। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রথম দুটি, যে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সঙ্গে ছিল 12,000 সেনা, একটি গোলন্দাজ বাহিনী, এবং ইব্রাহিম লোদির সঙ্গে ছিল লক্ষাধিক সেনা, সহস্রাধিক হস্তি বাহিনী, রাজপুত শাসক বিক্রমজিতের সৈন্যবাহিনী। 116 নম্বর কোশ্চেন, খানুয়ার যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে 17ই মার্চ বাবর ও রাণা সংগ্রাম সিংহের সঙ্গে। 117 নম্বর কোশ্চেন, খানুয়ার যুদ্ধে জয়ী হন বাবর এবং বুঝতেই পারছেন পরাজিত হন রাণা সংগ্রাম সিং। পরবর্তী কোশ্চেন 118 নম্বর, বাবর তার রাজধানী কাবুল থেকে দিল্লিতে স্থানান্তর করেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে যে বাবর তার রাজধানী কাবুল থেকে কোথায় স্থানান্তরিত করেন। তো সঠিক উত্তরটি হবে দিল্লিতে। 119 নম্বর প্রশ্ন দেখে নেব, ঘরঘরার যুদ্ধ হয়। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগান শক্তির মধ্যে ঘরঘরার যুদ্ধ হয় 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগান শক্তিদের মধ্যে। তো বিভিন্ন ধরনের যুদ্ধের মধ্যে এই ঘরঘরার যুদ্ধ কিন্তু একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। 120 নম্বর কোশ্চেন, ঘরঘরার যুদ্ধে জয়ী হন বাবর। 121 নম্বর, বাবরের মৃত্যু হয় 1530 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। এটি একটি মনে রাখার মতো বিষয় যে বাবরের মৃত্যু হয়, মুঘল সম্রাট বাবরের মৃত্যু হয় 1530 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। পরবর্তীতে 122 নম্বরে একটা উক্তি আমরা দেখব, বাবর ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ ক্যারেক্টারাইটিস ইন ইন্ডিয়ান অর এনি আদার হিস্ট্রি। উক্তিটি করেন টিয়া। তো এটি একটি গুরুত্বপূর্ণ উক্তি। পরবর্তী টপিক হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুন। এনার রাজত্বকাল ছিল 1530 থেকে 1539 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখে নেব 123 নম্বর কোশ্চেন, বাবরের জ্যেষ্ঠ পুত্র ছিল হুমায়ুন, সিংহাসনে বসেন 1530 খ্রিস্টাব্দে। তো 124 নম্বর কোশ্চেন, হুমায়ুন কথার অর্থ হলো সৌভাগ্যবান। 125 নম্বর, মোগল শক্তির প্রবলতম প্রতিদ্বন্দ্বী ছিল আফগানরা। দেখে নেব পরবর্তী কোশ্চেন, হুমায়ুনের প্রধান শত্রু ছিল শেরশাহ। 27 নম্বর, শেরশাহের অপর নাম বা বাল্য নাম ছিল ফরিদ খাঁ। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। শেরশাহের বাল্য নাম বা অপর নাম ছিল ফরিদ খাঁ। পরবর্তী কোশ্চেন, শেরশাহ বিহারের সিংহাসন দখল করেন 1533 খ্রিস্টাব্দে। দেখে নেব পরবর্তী কোশ্চেন 24 নম্বর। 124 নম্বর, চুনার দুর্গ অবরোধ করেন মুঘল সম্রাট হুমায়ুন। 25 নম্বর কোশ্চেন, চৌসার যুদ্ধ। তো বিভিন্ন ধরনের যুদ্ধের মধ্যে এটিও একটি ইম্পর্ট্যান্ট যুদ্ধ। চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে। দেখে নেব পরবর্তী কোশ্চেন 126 নম্বর,
চৌসার যুদ্ধে পরাজিত হন হুমায়ুন এবং বিজিত হন শেরশাহ। ৭ নম্বর, সুলতানি আদিল উপাধি গ্রহণ করেন শেরশাহ। ২৮ নম্বর প্রশ্ন, বিলগামের যুদ্ধ হয় ১৫৪০ খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে। পরবর্তী কোশ্চেন, বিলগামের যুদ্ধে পরাজিত হন হুমায়ুন, অর্থাৎ এখানেও বিজিত হন শেরশাহ। দেখে নেব পরবর্তী টপিক, শেরশাহ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ১৫৪০ থেকে ১৫৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শেরশাহের রাজত্বকাল ছিল ৫ বছর। শেরশাহের প্রকৃত নাম ছিল শের খাঁ। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ১৩২ নম্বর প্রশ্ন, শেরশাহ ছিলেন সুর বংশের প্রতিষ্ঠাতা। তো সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শেরশাহ। ৩৩ নম্বর প্রশ্ন, আকবরের পূর্বসূরি বলে মনে করেন শেরশাহকে। আকবরের পূর্বসূরি বলে মনে করা হয় শেরশাহকে। ৩৪ নম্বর প্রশ্ন, কবুলিয়ত ও পাট্টা প্রথা। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেন শেরশাহ। কবুলিয়ত কি? কবুলিয়ত হচ্ছে কৃষকেরা সরকারের আরোপিত শর্ত মেনে নিয়ে এই দলিলে স্বাক্ষর করত। কবুলিয়ত হচ্ছে একটি দলিলনামা যেখানে কৃষকেরা সরকারের আরোপিত শর্ত মেনে নিয়ে স্বাক্ষর করতে। ৩৬ নম্বর কোশ্চেন, পাট্টা নির্ধারিত হতো খাজনার বিনিময়ে জমির উপরে কৃষকদের অধিকারপত্র। পাট্টা হলো নির্ধারিত খাজনার বিনিময়ে জমির উপরে কৃষকের অধিকারপত্র। তো এই কবুলিয়ত ও পাট্টা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৩৭ নম্বর কোশ্চেন, রুপি নামে রৌপ্য মুদ্রা আর দাম নামে তাম্য মুদ্রা প্রচলন করেন শেরশাহ। রুপি নামে রৌপ্য মুদ্রা আর দাম নামের হচ্ছে তাম্য মুদ্রা প্রচলন করেন শেরশাহ। পরবর্তী কোশ্চেন ৩৮ নম্বর, জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড গড়ে তোলেন শেরশাহ। দেখে নেব ৩৯ নম্বর কোশ্চেন, ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন শেরশাহ। এটি দরগা ই চৌকি নামে পরিচিত। ৪০ নম্বর কোশ্চেন দেখে নাও, শেরশাহের আমলে বিচার পরিচালনা করত কাজী মীর ও আদল। ৪১ নম্বর কোশ্চেন, দাগ ও হুলিয়া প্রথা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন শেরশাহ। পরবর্তীতে আমরা শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। অর্থ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে দেওয়ান ই ওয়াজিরত। পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হচ্ছে দেওয়ান ই দিয়ামক। সেনা বিষয়ক মন্ত্রী দেওয়ান ই আর্চ। সরকারি নথিরক্ষক মন্ত্রী দেওয়ান ই ইনসা। তো এই যে বিষয়গুলো আছে আপনারা নোট ডাউন করে নেবেন। পরবর্তী কোশ্চেন ৪২ নম্বর, শেরশাহের মৃত্যু হয় ১৫৪৫ খ্রিস্টাব্দে। কালিঞ্জর দুর্গ আক্রমণের সময় বিস্ফোরণেই তার মৃত্যু হয়। শেরশাহের মৃত্যু হয় ১৫৪৫ খ্রিস্টাব্দে, কালিঞ্জর দুর্গ আক্রমণের সময় বিস্ফোরণে তার মৃত্যু হয়। ৪৩ নম্বর কোশ্চেন, শেরশাহের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠিত হয় ১৫৫৬ সালে। পরবর্তী কোশ্চেন ৪৪ নম্বর, আদিল শাহের প্রধান সেনাপতি ছিল হিমু। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদিল শাহের প্রধান সেনাপতি ছিল হিমু। পরবর্তী টপিক আমরা দেখব শেরশাহের পরে জালালউদ্দিন আকবর। ১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত এনার রাজত্বকাল ছিল। তো আকবরের জন্ম হয় ১৫৪২ খ্রিস্টাব্দের ২৩ নভেম্বর। ৪৬ নম্বর কোশ্চেন, হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসনে বসেন মুঘল সম্রাট আকবর মাত্র ১৪ বছর বয়সে। ৪৭ নম্বর কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধ হয় ১৫২৬ এবং দ্বিতীয় যুদ্ধ হয় ১৫৫৬ ৫ই নভেম্বর আকবর ও হিমুর মধ্যে। ৪৮ নম্বর কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়ী হন মুঘল সম্রাট আকবর।
49 নম্বর কোশ্চেন, হিমু দিল্লি দখল করে উপাধি পায় বিক্রমাদিত্য। 50 নম্বর কোশ্চেন, তিনি রাজপুতানা জয় করেন। তো এখানে উত্তরটা আমাদের অ্যান্সারটা লেখা হয়নি, তো আপনারা যদি অ্যান্সারটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 51 নম্বর কোশ্চেন দেখব, আকবরের পিতামহ ছিল বৈরম খাঁ। 52 নম্বর কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর আকবরের পিতামহ বৈরম খাঁ ভার্সেস হিমুর সঙ্গে, এবং সেখানেও আকবর সঙ্গ ছিল। প্রশ্নটা দুবার পেয়ে গেছে, 47 এবং 52। পরবর্তী কোশ্চেন 52 নম্বর কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন হিমু। দেখে নেব 53 নম্বর কোশ্চেন, তেরতায়ের 2 ভ্রাতৃস্পুত্র আকবরের কাছে আত্মসমর্পণ করে। একজন হচ্ছে সিকন্দর সুর ও আদিল শাহ, প্রাণ হারান 1557 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন 54 নম্বর, আকবর মালব অধিকার করেন 1561 খ্রিস্টাব্দে। 55 নম্বর কোশ্চেন, আকবরের অভিভাবকত্বের যুগ ছিল 1556 থেকে 1562, মাত্র 6 বছর। 56 নম্বর কোশ্চেন, আকবর গন্ডোয়ানা রাজ্য দখল করেন 1564 খ্রিস্টাব্দে। এই গন্ডোয়ানা রাজ্য মধ্যপ্রদেশে অবস্থিত। দেখে নেব 57 নম্বর কোশ্চেন, রাজপুতানা নীতি প্রচলন করেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তরটি হবে মুঘল সম্রাট আকবর। 58 নম্বর কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ হয়। তো বিভিন্ন ধরনের যুদ্ধের মধ্যে হলদিঘাটের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, 1576 খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপের সঙ্গে। 59 নম্বর কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধে পরাজিত হন রানা প্রতাপ, আর বিজিত হন বুত্তাইকার্সের আকবর। 60 নম্বর কোশ্চেন, বাংলায় 12 ভূঁইয়া বর্ষতা স্বীকার করেন আকবরের রাজত্বকালে। 61 নম্বর কোশ্চেন, আকবরের জীবনের শেষ যুদ্ধ ছিল খানদেশ অভিযান, এটি হয়েছিল 1601 খ্রিস্টাব্দে। 62 নম্বর কোশ্চেন, তিনি আশিরগড় দুর্গ দখল করে যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নেন। এটা একটি ইম্পর্টেন্ট লাইন আছে যে আকবর যুদ্ধক্ষেত্র থেকে বিরতি নেন, সেটা হচ্ছে আশিরগড় দুর্গ দখলের পর। 63 নম্বর কোশ্চেন, মুঘল সম্রাট আকবরের মৃত্যু হয় 1605 খ্রিস্টাব্দে। 64 নম্বর কোশ্চেন, বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এতে থাকতে পারে। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন তো মুঘল সম্রাট আকবর। গুজরাট জয়লাভ করার পরেই তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। পরবর্তী মুঘল সম্রাট জাহাঙ্গীর, এনার রাজত্বকাল 1605 খ্রিস্টাব্দে থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত। 65 নম্বর কোশ্চেন, আকবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ পুত্র জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে। দেখে নেব 66 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের প্রকৃত নাম ছিল নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাহাঙ্গীরের প্রকৃত নাম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। 66 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের পুত্র খসরু সিংহাসনে বসতে আগ্রহী ছিলেন। তো এটি একটি লাইন আছে, আপনারা আন্ডারলাইন করে নেবেন যে জাহাঙ্গীরের পুত্র খসরু সিংহাসনে বসতে আগ্রহী ছিলেন, কিন্তু জাহাঙ্গীর তাকে কারারুদ্ধ করেন। এই অবস্থায় খসরুকে শিখ গুরু অর্জুন সিংহ তাকে সাহায্য করলে জাহাঙ্গীর তার প্রাণদণ্ড দেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিখ গুরু অর্জুন সিংকে প্রাণদণ্ড দেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পুত্র খসরু সিংহাসনে বসতে আগ্রহী থাকলে জাহাঙ্গীর তাকে কারারুদ্ধ করেন, এবং এই অবস্থায় খসরুকে শিখ গুরু অর্জুন সিংহ তাকে সাহায্য করতে চাইলে জাহাঙ্গীর তার প্রাণদণ্ড দেন। 66 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের পত্নী ছিলেন নূরজাহান। এই নূরজাহানের পূর্ব নাম ছিল মেহেরুন্নেসা। তো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। জাহাঙ্গীরের পত্নী ছিলেন নূরজাহান এবং তার পূর্ব নাম ছিল মেহেরুন্নেসা। নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো। 67 নম্বর কোশ্চেন, মালিক অম্বর ছিলেন আহমদনগরের প্রধানমন্ত্রী। দেখে নেব 68 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীর মালিক অম্বরকে পরাজিত করেন 1616 খ্রিস্টাব্দে। 69 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের তৃতীয় পুত্র ছিল শাহজাদা খুররম।
70 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের মৃত্যু হয় 1627 খ্রিস্টাব্দে 28শে এপ্রিল। দেখে নেব 71 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম তুজুক-ই জাহাঙ্গীরি। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম তুজুক-ই জাহাঙ্গীরি, এটি তুর্কি ভাষায় রচিত হয়েছিল। পরবর্তী মুঘল সম্রাট শাহজাহান, এনার রাজত্বকাল হচ্ছে 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত। 72 নম্বর প্রশ্ন দেখব, সিংহাসনে বসেন সম্রাট শাহজাহান সিংহাসনে বসেন 1628 খ্রিস্টাব্দে। 73 নম্বর কোশ্চেন, বুন্দেলখণ্ডের ঝুঝুর সিংহ ও খান জাহান লোদিকে পরাজিত করেন মুঘল সম্রাট শাহজাহান। 74 নম্বর কোশ্চেন, দাক্ষিণাত্য অভিযান করেন মুঘল সম্রাট শাহজাহান। 75 নম্বর কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয় সম্রাট শাহজাহানের রাজত্বকালকে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা হয় সম্রাট শাহজাহানের রাজত্বকালকে। তো আমরা এখানে সম্রাট শাহজাহানের একটি ফ্যামিলি চার্ট দেখতে পাচ্ছি। দারা শিকোহ, শাহ সুজা, ইনি ছিলেন বাংলার সুবাদার, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার এবং মুরাদ গুজরাটের সুবাদার। তো সম্রাট শাহজাহানের 4টি পুত্র দারা শিকোহ, শাহ সুজা, ঔরঙ্গজেব এবং মুরাদ। পরবর্তী 7-8 নম্বর করতেন, পাঞ্জাবে বিখ্যাত রাবি খাল খনন করেছিলেন শাহজাহান রাজত্বকালে। পাঞ্জাবে বিখ্যাত রাবি খাল খনন করা হয়েছিল সম্রাট শাহজাহানের রাজত্বকালে। 78 নম্বর কোশ্চেন, শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণ যুগ বলেছেন ঐতিহাসিক এলফিনস্টো। তো সম্রাট শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণ যুগ বলেছেন ঐতিহাসিক এলফিনস্টো। দেখে নেব 79 নম্বর কোশ্চেন, স্থাপত্যের যুবরাজ বলা হয় মুঘল সম্রাট শাহজাহানকে। 80 নম্বর কোশ্চেন, তার উল্লেখযোগ্য কিছু কীর্তি আমি এখানে উল্লেখ করলাম। তার মধ্যে আছে দিল্লির লালকেল্লা, কেয়ানি আম, দেয়ানি খাত, আগ্রা মতি মসজিদ, দিল্লি জামা মসজিদ, আগ্রার তাজমহল, মুমতাজ মহল, হাওয়া মহল। এগুলি হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের উল্লেখযোগ্য কীর্তি। পরবর্তী মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেব 1658 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল ছিল। 81 নম্বর কোশ্চেন, মুঘল রাজবংশের শেষ সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। 82 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেব সিংহাসনে বসেন 1658 খ্রিস্টাব্দের 21শে জুলাই। দেখে নেব 83 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেবের আমলে সংগঠিত বিদ্রোহ হচ্ছে জাট বিদ্রোহ, শতনামী বিদ্রোহ, শিখ বিদ্রোহ। তো এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জাট বিদ্রোহ এবং শতনামী বিদ্রোহ কার আমলে হয়েছিল, তো সঠিক উত্তরটি হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে হয়েছিল। 84 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেবের রাজপুত নীতি ছিল মারোয়ার নীতি। 85 নম্বর কোশ্চেন, দাক্ষিণাত্য নীতি প্রবর্তন করেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। 86 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন 1686 খ্রিস্টাব্দে এবং গোলকুন্ডা দখল করেন 1687 খ্রিস্টাব্দে। 87 নম্বর কোশ্চেন, ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন এই মুঘল সম্রাট ঔরঙ্গজেব। পরবর্তী মুঘল সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে টপিক হচ্ছে মানসবদারি প্রথা। তো আমরা মানসবদারি প্রথা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। 88 নম্বর কোশ্চেন, মানসব প্রথার অর্থ হচ্ছে পদমর্যাদা, পদ বা মর্যাদা। 89 নম্বর কোশ্চেন, মানসব হচ্ছে 2 প্রকার, জাট ও সাওয়ার। 90 নম্বর, মানসবদারি প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর। 91 নম্বর কোশ্চেন, আকবরের আমলে 10-12 হাজার মানসব ছিল। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুঘল সম্রাট আকবরের আমলে প্রায় 10 থেকে 12 হাজার মানসব ছিল। দেখে নেব 92 নম্বর কোশ্চেন, আকবরের সৈন্যবাহিনী যে মানসবদাররা করত তাদের বলা হতো আহাদি। 93 নম্বর কোশ্চেন, মানসবের অধিকারকে বলা হতো মানসবদার। 94 নম্বর কোশ্চেন, যেসব মানসবদাররা জায়গির পেত তাদেরকে বলা হতো জায়গিরদার। দেখে নেব 95 নম্বর কোশ্চেন, খালতা বাহিনী গঠন করেন
দশম শিখ গুরু গোবিন্দ সিং। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, WBCS প্রিলিমিনারি পরীক্ষায় এটি এসে থাকতে পারে। খালসা বাহিনী গঠন করেন দশম শিখ গুরু গোবিন্দ সিং। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলাম মুঘল সাম্রাজ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটি হচ্ছে মুসলিম যুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন। এবং এই পর্বের ভিডিওতে কোনো প্রশ্ন উত্তর ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং সেগুলো পরবর্তীকালে রেকটিফাই করার একটা সুযোগ থাক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।